পৃথিবীতে যত রত্ন আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে প্রচলিত রত্নর নাম কোহিনূর। আজ এই কোহিনূরের সম্বন্ধে আপনাদের কয়েকটি তথ্য দিতে চাই। সম্ভবত কাকতীয় রাজবংশের সময়কালে ভারতের কুল্লুর খনিতে কোহিনূর হীরাটি খনন করে পাওয়া যায়। এর আসল ওজনের কোনো রেকর্ড নেই। মোগল সাম্রাজ্যের টার্কো-মঙ্গল প্রতিষ্ঠাতা বাবর একটি বিখ্যাত হীরা সম্পর্কে লিখেছিলেন, যার ওজন প্রায় 186 ক্যারেট, যা প্রায় কোহিনূরের সমান। অনেক ঐতিহাসিক মনে করেন যে বাবরের বর্ণিত হীরাটি কোহিনূরের প্রথম নির্ভরযোগ্য উল্লেখ। তাঁর ডায়েরি অনুযায়ী 1400 শতাব্দীর শুরুতে আলাউদ্দিন খিলজি যখন দাক্ষিণাত্য আক্রমণ করেন, তখন সম্ভবত তিনি কাকাতীয় রাজবংশের অধীনে থাকা হীরাটি অধিগ্রহণ করেন। পরবর্তীকালে এটি সুলতানিয়তের উত্তরসূরি রাজবংশে চলে যায় এবং বাবর পানিপথের যুদ্ধে দিল্লি ও আগ্রার বিজয়ের জন্য 1526 সালে হীরাটি সাম্মানিক হিসেবে লাভ করেন। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার অলঙ্কৃত ময়ূর সিংহাসনে পাথরটি রেখেছিলেন। 1658 সালে অসুস্থ সম্রাটকে তাঁর পুত্র এবং উত্তরসূরি অরঙ্গজেব আগ্রা দুর্গে বন্দি রেখে হীরার দখল নেন। অরঙ্গজেবের মৃত্যুর পর এটি তাঁর উত্তরসূরিদের হাতে চলে যায়। পারস্যের আফসারিদ শাহ নাদির শাহ দ্বারা 1739 সালে দিল্লি আক্রমণের পরে তাঁর সৈন্যদল মুঘল সাম্রাজ্যের কোষাগারের লক্ষ লক্ষ টাকা, মণি মাণিক্য এবং তার সঙ্গে এই কোহিনূরটি লুট করে দেশে নিয়ে যায়। কোহিনূর হীরাটি দেখে নাদির শাহ তার নাম রাখেন কোহিনূর, যার পার্সিয়ান অর্থ হল আলোর পাহাড়। 1747 সালে নাদির শাহকে হত্যা করা হয় এবং তাঁর সাম্রাজ্যের পতন হয়। ওই সময় কোহিনূর তার নাতির কাছে আসে। তিনি 1751 সালে আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আহমদ শাহ দুরানিকে তার সমর্থনের বিনিময়ে কোহিনূর হীরাটি দিয়ে দেন। আহমেদের বংশধরদের মধ্যে একজন সুজা শাহ দুরানি 1808 সালে মাউন্টে স্টুয়ার্ট এলফিনস্টোনের পেশোয়ার সফর উপলক্ষে কোহিনূর যুক্ত একটি ব্রেসলেট পরেছিলেন। এর এক বছর পর সুজা রাশিয়ার দ্বারা আফগানিস্তানের সম্ভাব্য আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইংরেজদের সাথে একটি চুক্তি করেন এবং তাদের সঙ্গে জোট বাঁধেন। তাকে কিছুদিনের মধ্যেই ক্ষমতাচ্যুত করা হয়, তবে তিনি হীরাটি নিয়ে লাহোরে পালিয়ে যান এবং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রঞ্জিত সিংয়ের কাছে আশ্রয় নেন। রঞ্জিত সিং তার আতিথেয়তার বিনিময়ে সুজার কাছ থেকে প্রায় জোর করে 1813 সালে হীরাটি নিয়ে নেন। 1839 সালের জুনে রঞ্জিত সিং তার তৃতীয় স্ট্রোকের শিকার হন এবং এটি স্পষ্ট হয়ে যায় যে তিনি বেশি দিন আর বাঁচবেন না। তার মৃত্যুর পরে তিনি তার মূল্যবান সম্পদ ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানের হাতে দেওয়া শুরু করেন এবং তার বড় ছেলে খড়ক সিংকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করেন। তার মৃত্যুর একদিন আগে 1839 সালের 2 জুন কোহিনূরের ভাগ্য নিয়ে তার উত্তরসূরিদের মধ্যে একটি বড় বিতর্ক হয়। রঞ্জিত সিং সে সময় কথা বলতে পারতেন না, ইশারায় কথা বলতেন। রঞ্জিত সিংয়ের প্রধান উপদেষ্টা ভাই গোবিন্দ রাম জোর দিয়ে বলেন যে রাজা রঞ্জিত সিং কোহিনূর এবং অন্যান্য রত্নাদি পুরীর জগন্নাথ মন্দিরে দান করবেন বলে মনস্থির করেছেন। রাজা রঞ্জিত সিং স্পষ্টতই ইঙ্গিত দিয়ে এই দাবিকে সমর্থন করেন, তবে কোষাধ্যক্ষ বেলিরাম জোর দিয়ে বলেন যে এটি রঞ্জিত সিংয়ের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি রাষ্ট্রীয় সম্পত্তি এবং তাই এই রত্ন সম্ভার খড়ক সিংয়ের হাতে হস্তান্তর করা উচিত। রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর বেলিরাম পুরীর মন্দিরে হীরা পাঠাতে অস্বীকার করেন এবং এটি তার গোপন ভল্টে লুকিয়ে রাখেন। এর মধ্যেই খড়ক সিং
এবং প্রধানমন্ত্রী ধ্যান সিং এই আদেশ জারি করেন যে হীরাটি লাহোরের বাইরে নিয়ে যাওয়া যাবে না। 1839 সালের 8ই অক্টোবর সম্রাট খড়ক সিংকে তাঁর প্রধানমন্ত্রী ধ্যান সিংয়ের নেতৃত্বে এক অভ্যুত্থানে সিংহাচ্যুত করা হয়। প্রধানমন্ত্রীর ভাই জম্মুর রাজা গোলাম সিং কোহিনুরের দখল নেন। খড়ক সিং পরে কারাগারে মারা যান। এরপরেই 1844 সালের 5ই নভেম্বর তাঁর পুত্র এবং উত্তরসূরি নও নিহাল সিং রহস্যজনকভাবে মারা যান। 1841 সালের জানুয়ারি অবধি গুলাব সিংয়ের কাছে কোহিনুর থাকে। এরপর তিনি তার ভাই ধ্যান সিং যুদ্ধবিরতি আলোচনা করে শের সিং এবং খড়ক সিংয়ের বিধবা পত্নী সাম্রাজ্ঞী চাঁদ কৌরের মধ্যে যুদ্ধ সমাপ্ত করার জন্য সম্রাট শের সিংকে কোহিনুর উপহার স্বরূপ দেন। 1843 সালের 15ই সেপ্টেম্বর শের সিং ও প্রধানমন্ত্রী ধ্যান সিং উভয়কেই অজিত সিং সন্ধাওয়ালিয়ার নেতৃত্বে একটি অভ্যুত্থানে হত্যা করা হয়। তবে পরের দিন ধ্যান পুত্র হীরা সিংয়ের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে খুনিরা নিহত হয়। 24 বছর বয়সে হীরা সিং তাঁর পিতার স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হন এবং 5 বছরের শিশু দলীপ সিংকে সম্রাট হিসেবে স্থাপন করেন। কোহিনুরকে তখন লাহোরের আদালতে শিশু সম্রাটের বাহুতে বেঁধে দেওয়া হয়েছিল। দলীপ সিং এবং তার মা সম্রাট জিন্দ কৌর ততদিন পর্যন্ত গুলাব সিংয়ের দ্বারা পরিচালিত রাজ্য জম্মুতে থাকতেন। 1844 সালের 27শে মার্চ তাঁর ভাগ্নে প্রধানমন্ত্রী হীরা সিংকে হত্যা করে এবং পরবর্তী অ্যাংলো শিখ যুদ্ধের সূত্রপাতের পরে গুলাব সিং নিজেই শিখ সাম্রাজ্যের নেতৃত্ব দেন এবং যুদ্ধে পরাজয়ের পরেও 1846 সালের 16ই মার্চ অমৃতসর চুক্তির আওতায় তিনি জম্মু ও কাশ্মীরের প্রথম মহারাজ হন। 1899 সালের 29শে মার্চ দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের সমাপ্তির পরে পাঞ্জাব রাজ্যটি আনুষ্ঠানিকভাবে কোম্পানির শাসনের সাথে সংযুক্ত হয় এবং লাহোরের শেষ চুক্তি স্বাক্ষরিত হয়। কোহিনুরকে রানী ভিক্টোরিয়া এবং মহারাজের অন্যান্য সম্পদ কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। চুক্তির তৃতীয় অনুচ্ছেদটি এই রকম: কোহিনুর নামে রত্ন যা শাহ সুজা উল মুলকের কাছ থেকে মহারাজা রঞ্জিত সিং লাহোরের মহারাজা তাকে ইংল্যান্ডের রানীর কাছে সমর্পণ করবেন। মূলত পাথরটি দরিয়া ই নূর, যা বর্তমানে ইরানের ক্রাউন জুয়েলস রয়েছে, মতো মুঘল যুগের অন্যান্য হীরার মতো একই রকম কাঠ ছিল। 1851 সালে এটি লন্ডনের প্রদর্শনীতে প্রদর্শিত হয়, তবে এই রকমভাবে কাটা হীরা দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়। কুইন ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট এটিকে ডিম্বাকৃতি করে পুনরায় কাটাতে আদেশ করেন। আধুনিক মান অনুযায়ী রত্নপাথরের নিচে অবস্থিত পয়েন্টটি অস্বাভাবিকভাবে প্রশস্ত। পাথরটি যখন মাথা দিয়ে দেখা হয় তখন একটি কৃষ্ণ গহ্বরের ধারণা দেয়। তবুও এটি জেমোলজিস্টরা সম্পূর্ণ জীবন্ত হিসেবে বিবেচনা করেন। যেহেতু কোহিনুরের ইতিহাসের সঙ্গে পুরুষদের মধ্যে প্রচুর লড়াই জড়িত ছিল, কোহিনুর ব্রিটিশ রাজ পরিবারের মধ্যে একটি সংস্কার তৈরি করে যে রাজ পরিবারের কোনো পুরুষ এটি ধারণ করবেন না, শুধুমাত্র রাজ পরিবারের মহিলা সদস্যরাই পরবেন। রানী ভিক্টোরিয়া একটি ব্রোচ করেন, সেখানে এটিকে স্থাপন করেছিলেন। 1901 সালে তিনি মারা যাওয়ার পরে এটি সপ্তম এডওয়ার্ডের স্ত্রী কুইন আলেকজান্দ্রার মুকুটে স্থাপন করা হয়। এটি 1911 সালে কুইন মেরির মুকুটে এবং পরে 1937 সালে কুইন এলিজাবেথের মুকুটে স্থানান্তরিত করা হয়। আজ হীরাটি লন্ডন টাওয়ারের জুয়েল হাউসে সার্বজনীন প্রদর্শনে রাখা রয়েছে,
যেখানে এটি প্রতি বছর লক্ষ লক্ষ দর্শক দেখতে পান। ভারত, পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানের সরকার সকলেই কোহিনূরের যথাযথ মালিকানার দাবি করেছে এবং ভারত স্বাধীনতা লাভের পর থেকেই যুক্তরাজ্য থেকে এই কোহিনূরের প্রত্যাবর্তনের দাবি জানিয়ে এসেছে। যদিও ব্রিটিশ সরকার জোর দিয়ে বলেছে যে রত্নটি হয়েছিল লাহোরের সর্বশেষ চুক্তির আইন অনুসারে এবং দাবিগুলি তারা প্রত্যাখ্যান করেছে এবং এই হীরাটিকে তারা তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে দাবি করে। সংক্ষেপে এই হলো কোহিনূরের ইতিহাস।